ধনঞ্জয় ও লীলার মধ্যে গভীর ভালোবাসা। কোনো নাটকীয় রোমাঞ্চকর ঘটনার মধ্যে তাদের ভালোবাসা জন্মায়নি। প্রেমে পড়ার বয়স হবার পর ঘটনাচক্রে হঠাৎ দেখা এবং পরিচয় হয়েও নয়। অল্প বয়স থেকে ঘনিষ্ঠ পরিচয় ও স্নেহ মমতার সম্পর্ক বড় হয়ে ক্রমে ক্রমে যে ভালোবাসায় পরিণত হয়, তাদের প্রেমটা সেই জাতের। লীলা যখন স্কুল পার করে কলেজে ঢুকেছে এবং ধনঞ্জয় ব্যবসায় নেমেছে, তখনও তারা ভালোবাসা টের পায়নি। মাঝখানে ধনঞ্জয় ব্যবসা উপলক্ষে বছর তিনেক বাইরে ছিল। সেই সময় দুজনের মনেই খটকা লাগে যে ব্যাপারটা কি তবে এই। ধনঞ্জয় ফিরে আসা মাত্র সব জল্পনা কল্পনার অবসান হয়ে যায় প্রথম দর্শনের দিনেই। তার হৃদয় ঘটিত ব্যাপারে এত আশ্চর্য হবার কিছুই নেই। বিশেষত এরকম পাকাপোক্ত বনিয়াদের ওপর অনেক কাল ধরে যে ভালোবাসা গড়ে ওঠা, সেটা বিরাট দালানের মতোই। গাঁথুনি শেষ হবার আগে কে সেটাকে ইমারত বলে মনে করে। তারপর বছরখানেক ধরে তাদের ভালোবাসা জমাট বেঁধেছে। এখন বিয়ের মধ্যে যথারীতি সমাপ্তি ঘটলেই হয়। একটু বাধা আছে, তবে তেমন মারাত্মক কিছুই নয়। ব্যবসা ধনঞ্জয় মন্দ করছে না, কিন্তু এখনো ততটা ভালো করতে পারেনি লীলার বাবা পশুপতির যেটুকু দাবি। এমন একটা কিছু এখনো ধনঞ্জয় করতে পারেনি যাতে ব্যবসায়ী জাতের বড় বা মাঝারি রাঘব বোয়ালদের সঙ্গে তুলনায় যতই ছোট হোক, অন্তত বড় ব্যবসায়ীর জাতে উঠতে পেরেছে বলে তাকে গণ্য করা যায়। কথাটা স্পষ্ট করার জন্য ধনঞ্জয় বলেছে, যেমন ধরুন লাখ টাকা। কিন্তু সেটা কিভাবে দেখতে চান? কারবারে খাটছে অথবা ব্যাংকে জমা হয়েছে? না না, এমন কথা আমি বলছি না যে আগে তোমাকে লাখপতি হতে হবে। লাখ টাকার কারবার কি তেউলে হয় না, সে হলো আলাদা ব্যাপার। ব্যবসায় আসল ঘাটিতে তুমি মাথা গলিয়েছ, এটুকু হলেই যথেষ্ট। তারপর তোমার লাখ আর আমার মেয়ের লাখ। তুমি এখনো যাকে বলে ব্যবসায় অ্যাপ্রেন্টিস। লীলার ইচ্ছা হলে অবশ্য এই বাধাটুকু কোথায় ভেসে যেত, কিন্তু লীলাও এ বিষয়ে বাপের মতের সমর্থক। যাই বলো তাই বলো, এদিকে ঢিল দিলে কিন্তু চলবে না, কেমন? তোমার চার নষ্ট হয়ে যাবে, আমাকে নিয়ে মেতে থাকবে দিন রাত। তাছাড়া তোমার ফিউচার নষ্ট করতে রাজি হব অত সস্তা আমাকে পাওনি, বুঝলে? ধনঞ্জয়ের ভবিষ্যৎ অবশ্য লীলারও ভবিষ্যৎ, কিন্তু ভালোবাসার মানেও তো তাই। কাজেই এটা লীলার স্বার্থপরতা মনে করা ছেলে মানুষের ছাড়া কিছুই নয়। ধনঞ্জয় তা মনেও করে না। খুব বেশি দুর্ভাবনার কারণও তার নেই। অপূর্ব যে কালোবাজার সৃষ্টি হয়েছে, অপূর্ব যে স্বাধীনতা পাওয়া গেছে ব্যবসা থেকে মুনাফা লুটবার, তাতে একবার একটা লাখসই সুযোগ পাকড়াতে পারলে আর দেখতে হবে না। রাতারাতি ব্যবসা জগতে নিজেকে এমন স্তরে তুলে নিয়ে যেতে পারবে যে লীলা বা তার বাবার কিছু বলার থাকবে না। লীলা মাঝে মাঝে বলে, কি করছো তুমি? কি করছো? একদিনেও কিছু করতে পারলে না, টুকটাক চালিয়ে যাচ্ছ। এদিকে কত আজে বাজে লোক সব উতরে গেল। আরে ওই যে লোকেশ বাবু, হ্যাঁ লোকেশ বাবুর হতভাগা ছেলেটা পর্যন্ত একটা পারমিট বাগিয়ে উফ কি রেটেই না কামাচ্ছে। তোমরা শুধু ব্ল্যাক মার্কেটটা দেখছো, আর এটা বাগিয়ে ওটা বাগিয়ে কত সহজে কে বড়লোক হচ্ছে সেটা দেখছো। ওই বাগানোর জন্য যে কি ভয়ানক কম্পিটিশন, কত কাঠখড় পোড়াতে হয়, সেটা তো দেখছো না। আমি জানি তুমি পারবে। আর বাবা কি বলেন জানো? বাবা বলেন মালটা তুমি খাঁটি। আর তুমি কি বলো? ভেজাল? ভেজাল? আমার কাছে ভেজাল চলে?
খাঁটি না হলে তোমায় আমি হাত ধরতে দিতাম? ইতোমধ্যে ধনঞ্জয়ের আশা লোলুপতার বৃন্তে ফুল ধরবার সম্ভাবনা দেখা দেয়। একদিকে যেমন বেড়ে যায় তার কর্মব্যস্ততা, আর কমে যায় লীলার সঙ্গে দেখা করা, গল্প করার সময়, অন্যদিকে তেমনি তার কথাবার্তা চালচলনে স্পষ্ট হয়ে ওঠে নতুন ধরনের একটা উৎসাহ ও উত্তেজনা। কি হয়েছে তোমার? হ্যাঁ, ব্যাপারটা কি? বলবো পরে। বলতে হবে না, আমি বুঝেছি। বুঝেছ? কি বুঝেছ? বাহ, বুঝবো না? বিয়ের তারিখ ঘনিয়ে এলে পুরুষ মানুষের এরম ফুর্তি হয়। কয়েকদিন পরে তারা দুজনে এক ভাটিয়া কোটিপতির বাড়িতে এক উৎসবের নিমন্ত্রণ রক্ষা করে ফিরেছে। ধনঞ্জয় বলে, একটা মোটা কন্ট্রাক্ট বোধহয় পাবো। লীলা গিয়েছিল পশুপতির সঙ্গে, ধনঞ্জয় গিয়েছিল একা। প্রীতি অনুষ্ঠানে ধনঞ্জয় অযাচিত উপেক্ষিত হয়েছিল আগাগোড়া। যেটুকু খাতির পেয়েছিল সবটুকুই লীলার জন্য। কিন্তু আজ ধনঞ্জয়ের মনে কোনো ক্ষোভ আছে বলে মনে হয় না। লীলা খুশি হয়ে বলে, আরে খুলে বলো, খুলে বলো। ধনঞ্জয় খুলেই বলে, 1080 টাকার ব্যাপার, পরে কৌশলে আরও কিছু বাড়িয়ে নেওয়া সম্ভব। মিস্টার নিরঞ্জন দাস দেবার মালিক, তাকে অনেক চেষ্টায় বাগানো গেছে। বাবা, কম হাঙ্গামা করতে হয়েছে আমাকে। লোকটা নিজে এতটুকু রিস্ক নেবে না। সব নিয়ম দুরস্ত হওয়া চাই, কোনো দিকে কোনো ফাঁক থাকলে চলবে না। অথচ এদিকে চাহিদাটি ঠিক আছে। 10 বছরের পুরনো ফার্ম ছাড়া কন্ট্রাক্ট দেওয়া চলবে না। এরকম একটা ফার্ম কোথায় লালবাতি জ্বালতে বসেছে খুঁজে খুঁজে গা বাঁচিয়ে কিনে নেওয়া কি সহজ কাজ? আচ্ছা, তা কিনেছ? হ্যাঁ, তবে মোটা রকম ঢালতে হয়েছে। 3 দিন মোটে সময়। কি করি, খরচ বুঝে গেল। যাকে সব তুলে নেব, 1000 গুণ তুলে নেব। তবে সব একেবারে ঠিকঠাক তো? তা একরকম ঠিকঠাক আছে বই কি। একরকম মানে? এত টাকা ঢেলে এত দূর এগিয়ে এখন বলছো একরকম ঠিক? মোটা নিরঞ্জনকে বাদ দাওনি বুঝি, যাতে কোনো রকম গোলমাল করতে না পারে? কি বুদ্ধি! এই বুদ্ধি নিয়ে তুমি এই বাজারে ব্যবসা করবে? হ্যাঁ। ধনঞ্জয় রীতিমতো ভরকে যেতে লীলা সাহস দিয়ে বলে, আহা, মোটা নিরঞ্জন তো গোলমাল করবে না মনে হয়। আমি বরং একটু ঝাঁপ দেব। লোকটা খুব সেবল রস। চাপ দেবে মানে? অমনি হিংসা জাগলো, ঈর্ষা জাগলো। পারো বটে, এই মোটা নিরঞ্জনকেও তুমি ঈর্ষা করতে পারো আমার বিষয়ে? ধন্য তুমি। আহা, মেয়েরা কি করে গা বাঁচিয়ে চাপ দেয় জানো না, বুঝলে? জানো না। গা বাঁচিয়ে চাপ দিতে গেলেও কাছে যেতে হয়, মিশতে হয়, হাসি আর মিষ্টি কথায় মন ভুলাতে হয়। তার ফলে সৃষ্টি হয় সমস্যা, প্রেমের সমস্যা। এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে জগতে অন্য সমস্ত কিছুর দরদাম আছে। একটা ফুটো পয়সায় হোক বা লক্ষ টাকায় হোক, সব কিছুর দাম ঠিক করা যায়। কিন্তু প্রেম অমূল্য, কারণ প্রেম তো কোনো বস্তু নয়, মাল নয় যে দাম দিয়ে কেনা যাবে। নিরঞ্জন স্বয়ং ক্রেতা হয়ে দাঁড়িয়ে তাদের ধারণা ভেঙে চুরমার করে দিল। নিরঞ্জন লীলাকে বিয়ে করতে চায়,
কোনো রকম সস্তা বা কুৎসিত মতলব তার নেই। সে শুদ্ধ, পবিত্র, শাস্ত্রীয় অথবা ততোধিক শুদ্ধ আইনসঙ্গতভাবে লীলাকে গড়ীয়সী মহীয়সী স্ত্রী হিসাবে পেতে চায়। এর মধ্যে কালোবাজারি কোনো চাল নেই। সে নিজে কিছু বলেনি, খ্যাতনামা একজনকে ঘটক হিসেবে পাঠিয়েছে পশুপতির কাছে। লীলার কাছে প্রেম নিবেদন করাও সে দরকার মনে করেনি, কারণ সে ভালো করেই জানে যে সোজাসুজি লীলার কাছে কথা পারলে লীলা সোজাসুজি জবাব দেবে না। ধনঞ্জয় গিয়েছিল তার ভবিষ্যৎ সুদৃঢ় করার প্রত্যাশায়। নিরঞ্জন তাকে একটু অকারণ লজ্জা মেশানো হাসি দিয়ে খাপছাড়া অভ্যর্থনা জানিয়ে সরলভাবে বলে, আরে ধনঞ্জয়, এসো এসো। আরে শুনলে তুমি ঠাট্টা করবে, কিন্তু বিয়ে টিয়ে করে সংসারী হচ্ছি ভাই। তুমি চেনো আমাদের পশুপতি বাবুর মেয়ে। সামনের মাসে একটা শুভ দিন দেখে যাতে হয় তার প্রস্তাব পাঠিয়েছি। পশুপতি বাবু অনেকদিন ধরে ঘোরাফেরা করছেন, তবে এ পর্যন্ত কিছু করা হয়ে ওঠেনি। এবার কিছু করে দিতে হবে। তোমাকে আবার কথা দিয়ে ফেলেছি। অন্য কেউ হলে এই কন্ট্রাক্টটি পশুপতি বাবুকে দিয়ে দিতাম, কিন্তু তোমার কথা আলাদা। তোমাকে তো আর না বলতে পারি না এখন। কথাটা সহজেই বুঝতে পারে ধনঞ্জয়। অতি সরল স্পষ্ট মানে নিরঞ্জনের কথার। লীলাকে তার চাই। ধনঞ্জয় যদি ব্যাঘাত ঘটায় তবে বর্তমানের ৮০,০০০ এবং অদূর ভবিষ্যতে যা লক্ষাধিক টাকার কন্ট্রাক্ট দাঁড়াবে সেটা ফসকে যাবে ধনঞ্জয়ের হাত থেকে। শুধু তাই নয়, পশুপতিরও ভবিষ্যতে কোনোদিন কিছু বাগাবার আশা ভরসা থাকবে না নিরঞ্জনের মারফতে। তারপরে কাজের কথায় আসে নিরঞ্জন। খুব সাবধানে হিসেব করে সব করবে। কোনো দিকে যেন কোনো ফাঁক না থাকে। এদিককার সব আমি সামলে নেব। বিনা মেঘে বজ্রপাতের মতোই ঠেকে ব্যাপারটা তাদের কাছে। পরস্পরের সঙ্গে হঠাৎ দেখা করতে পর্যন্ত দুজনেই তারা ভয় পায়। নিজের নিজের ঘরে একা বসে তলিয়ে বুঝবার চেষ্টা করে যে কিসে কি হলো এবং এখন কি করার আছে। নিরঞ্জনের প্রস্তাব নিয়ে যে সম্ভ্রান্ত ব্যক্তিটি ঘটকালি করতে গিয়েছিল তাকে পশুপতি জানায় যে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে ২-৩ দিনের মধ্যেই নিরঞ্জনের সঙ্গে দেখা করবে। নিরঞ্জনের আপিস থেকে ধনঞ্জয় সোজা বাড়ি ফিরে গিয়েছিল। পশুপতি ধনঞ্জয়কে টেলিফোনে ডেকে পাঠায়। আমি সব শুনেছি, কাল সকালে আপনার ওখানে যাব। লীলাকে ডেকে দেব? থাক। ধনঞ্জয় ও লীলা দুজনেই সারা রাত জেগে কাটায়। মাইলখানেক তফাতে শহরের ২টি বাড়ির ২খানা ঘরে যে ব্যবধান, তারা যে কেউ একজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কয়েক মিনিটে ঘুচিয়ে দিতে পারে। সকালে ধনঞ্জয় আসে পশুপতির বাড়ি। লীলার সঙ্গেই কথা বলো। তোমরা ছেলে মানুষ নও। তোমরা যা ঠিক করবে আমি তাই মেনে নেব। লীলার চোখ লাল। বোঝা যায় রাত্রে বেশ খানিকটা কেঁদেছে। ধনঞ্জয়ের শুকনো বিবর্ণ মুখ এক নজরে দেখেই সে আবার কেঁদে ফেলে। চোখ মুছতে মুছতে বলে, বসো। ধনঞ্জয় বসে। তারপর ধীরে ধীরে বলে, কিছু ঠিক করেছো? তুমি? তারপর দুজনেই বেশ খানিকক্ষণ চুপ করে থাকে। প্রথমে লীলার কাছেই অসহ্য হয়ে ওঠে এই নীরবতা। বলে, নিরঞ্জন ছাড়বে না, সব ভেঙে দেবে। সে তো স্পষ্ট বলেই দিয়েছে। আবার কবে তুমি এরকম চান্স পাবে?
কে জানে একেবারে পাবে কি না তারও কিছু ঠিক নেই। ধনঞ্জয় নীরবে সায় দেয়। তাছাড়া এদিক ওদিক টাকা ঢালতে হয়েছে অনেক, সবে নষ্ট হবে। তা হবে, এমনিতেও তোমাকে পাবার আশা একরকম ঘুচে যাবে। তুমি যা ভেবেছ আমিও তাই ভাবছি। কাল আমরা বিয়ে করতে চাইলে এ জগতে কারো সাধ্য আছে ঠেকাই? কিন্তু কিন্তু আমরা ছেলে মানুষ নই। বিয়েটা ধরো, বিয়েটা না হয় হলো, তারপর আমরা আমরা মানে তোমার আমার দুজনেরই জীবন নষ্ট হবে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সত্যি লাভ নেই।